সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। আজকে আমাদের সম্পাদকীয়তে অতিথি হিসেবে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আপনাকে স্বাগত জানাই শফিক ভাই। তার সঙ্গে আলাপচারিতায় আমরা জানার চেষ্টা করব সরকারের সংস্কার ও নির্বাচনমুখী পদক্ষেপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, কূটনীতি, বিনিয়োগ ও অর্থনীতির বিষয়গুলো। থাকবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও সমালোচনার মতো নানা প্রসঙ্গ। সব মিলে আজকের সম্পাদকীয় মুখোমুখি প্রেস সচিব। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ বিএনপির। নির্বাচন বানচাল করতে ভয়াবহ পরিকল্পনায় কয়েকটি দল, অভিযোগ নেতাদের। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারাদার এখন বিএনপি, অভিযোগ এনসিপির। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি জামায়াতের। জুলাই কন্যা দিবসে বর্ণিল আয়োজন, গণঅভ্যুত্থানে ভূমিকা তুলে ধরতে রিকশা শোভাযাত্রা। নারী বিদ্বেষীদের প্রতিরোধের ডাক, 5 আগস্ট গণভবন হচ্ছে স্মৃতি জাদুঘর। এবং শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী সপ্তাহে ফের দর কষাকষি। রফতানি পণ্যে জিরো ট্যারিফই যৌক্তিক। দেশে ফিরে বাণিজ্য উপদেষ্টা, না কমলে শঙ্কা দেখছেন ব্যবসায়ীরা। আমরা আলোচনায় আসি। প্রথমে শফিক ভাই, আপনাকে আবারও স্বাগতম আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে একটি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন? আমরা আজকে এটা নিয়ে আমরা একটা গত 5.5 বছর 6 বছরে আমরা স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি। আমার মনে হয় যে আপনারা আমাদের যে সিএ পেজে দেখেছেন, সেখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা কিছু কিছু তো ক্রাইম অবনতি হয়েছে, কিছু উন্নতি হয়েছে, কিছু স্ট্যাবল আছে। আমরা দেখছি যে একটা গ্রেটার একটা স্ট্যাবিলাইজেশন হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। যেটা হচ্ছে যে মানুষের পারসেপশনটা হয়তো একটু ডিফারেন্ট। পারসেপশনের জায়গাটা আমি বলছি না, বাট যেমন ধরেন যেটা হয় যে একজনের একটা মৃত্যু দেখলো আপনার সামনে, বা একটা ভয়ঙ্কর একটা মৃত্যু দেখলো, ব্রুটাল একটা মার্ডার, ওইটা দেখে অনেকে মনে করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি খুবই খারাপ। কিন্তু যদি আপনি ওভারঅল স্ট্যাটিস্টিক্স দেখেন, আপনি যখন জার্নালিস্ট হবেন, আপনার তো এটা দেখতে হবে যে ওভার দ্য লং রান আপনার ট্রেন্ডটা কি। ট্রেন্ড কিন্তু দেখাচ্ছে যে থিংস আর স্ট্যাবিলাইজিং। আমরা যেটি আপনারা আজকে যেই পরিসংখ্যানটি দিয়েছেন সেখানে সেটা আমার সামনেই আছে। এখানে দেখছে যে সেপ্টেম্বর 2024-এ মোট অপরাধের সংখ্যা 12,545টি এবং সেটি জুনে এসে 15,167টি, মেতে ছিল 16,045টি। মানে ওঠানামা করছে এবং দেখা যাচ্ছে সেপ্টেম্বরের থেকে মে জুনে এসে বেড়েছে। না, এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে গত 15 বছরে যারা কেস করতে পারেন নাই তারা প্রচুর কেস করছেন। হাজার কেস হচ্ছে। আপনি ধরেন আপনার 2013 সালে শাপলা হত্যাকাণ্ডের মামলা হয়নি ইদানিং, আপনারা দেখেন নাই? মামলাটা তো, ক্রাইমটা তো হয়েছে 2013 সালে, ক্রাইমটা কিন্তু এখন হয় নাই। এটা একটা মেজর রিজন আমরা দেখছি যে অনেকে, আপনি দেখবেন যে আপনি যদি ইয়েতে যান, সেপ্টেম্বরে দেখেন মার্ডারের সংখ্যা দেখেন আপনি 500 কতটা, ডাকাতি 657টি এবং খুন 583। কেন এটা বেশি জানেন? বাংলাদেশে অন অ্যান এভারেজ মার্ডার হয় হচ্ছে প্রতি, যদি আপনি দেখেন এটা একটা স্ট্যাবল একটা ট্রেন্ড দেখা যায়, 250 থেকে 350-র মধ্যে এটা থাকে মার্ডারটা। কোনো মাসে একটু হাই হয়, কোনো মাসে কম হয়। কিন্তু এই যে 583 কেন জানেন? সেপ্টেম্বর কেন, যারা অগাস্টে খুন হয়েছে হাসিনার বাহিনীর দ্বারা, তারা এসে সবগুলো মার্ডার কেসটা করেছে মূলত ইয়েতে সেপ্টেম্বরে, অক্টোবরে। তো ওইটা রিফ্লেকশন ওইখানে হয়েছে। তো মার্ডার সাধারণত 583 হয় না। আমাদের যে মার্ডার যে স্ট্যাটিস্টিক্স, এইটা হচ্ছে ওই সময় যেটা আপনার ভাই মারা গেছে জুলাই, ধরেন অগাস্টের 4 তারিখে বা জুলাইয়ের 18 তারিখে, আপনি তো কেসই করতে পারেন নাই। আপনাকে কেসই করতে দেন। আপনি কেসটা করলেন কখন? আপনি কেসটা করলেন এসে সেপ্টেম্বরে, যখন অলরেডি হাসিনা চলে যাচ্ছে। বা অনেকে যারা আগের মার্ডার, যেমন 2013 সালে, মানে এই যে পরিসংখ্যানটা আপনি দিয়েছেন সেটি শুধুমাত্র মামলার ভিত্তিতে, এটা মামলার ভিত্তিতে। এটা সারা বাংলাদেশে সাধারণত খুন হলে মামলা হয়, সবকিছুরই মামলা হয়। আপনারা আজকে একটি প্রেস রিলিজও দিয়েছেন এই প্রসঙ্গে এবং সেখানে বলেছেন যে চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গণমাধ্যমে এমন খবর বেরিয়েছে এবং এমন দাবি সঠিক নয়। সত্য। সম্প্রতি যে পাথর মেরে হত্যাকাণ্ড কিংবা এখন আপনি ইমামের একটা ছুরিকাঘাত, মার্ডারকে দিয়ে কি আপনি ট্রেন বলবেন? আমরা তো বলছি এটা খুবই ভয়ঙ্কর, এরকম আমি দৃশ্য দেখি না, আমারই খারাপ লেগেছে। এটা আমার কেন, যে কোনো মানুষের যারই মিনিমাম হিউম্যানিটি আছে, একটা লোককে আপনি পাথর মেরে ফেলতেছেন, এটা দেখা যায়। কিন্তু কথা হচ্ছে আপনি যদি সমষ্টিগত মার্ডার দেখেন সবগুলো, হ্যাঁ, তখন আবার দেখবেন যে ট্রেন্ড কিন্তু একটা স্ট্যাবিলাইজিং। তার মানে এই যে চাঞ্চল্যকর যেমন কিছু ধর্ষণের ঘটনাও ঘটেছে যেগুলো অত্যন্ত কিন্তু আপনি চাঞ্চল্যকর, বাংলাদেশের সেগুলোকে সোসাইটিতে আলোড়ন যে সৃষ্টি করেছে সেখানে কি রেপের সরকারের কেস দেখেন বাংলাদেশে, আপনি আমরা তো 6 বছর পুরোটা দিয়ে দিয়েছি, আপনি দেখেন রেপ কেসগুলো, আপনি পুরো বছর। আমরা এই জন্য 1 বছর দিই নেই, আমরা সবাইকে দিয়েছি যে এই যে 5.5 বছর, মানে আমাদের এই যে 6 মাস এই বছরের, আর বাকি আমি পুরো বাকি 5 বছর পুরোটা দিয়েছি। আপনারা জাজ করেন, আমরা কোনো ডেটা ম্যানিপুলেশন করতে চাই না, আমরা চাই ইউ বেটার জাজ ইট। জি, অসংখ্য ধন্যবাদ। তবে বিএনপি চেয়ারপারসন, এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকে বা পরশুদিন একটি সভায় তিনি অভিযোগ করেছেন যে যারা বিচ্ছিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কিনা এমন প্রশ্ন তিনি তুলেছেন। সরকারের আমার দুইটা প্রশ্ন, একটি হচ্ছে তারেক রহমান যে প্রশ্নটা করেছে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কিনা, একটি হচ্ছে যে সরকার কি আসলে দমাতে সফল বলে আপনারা মনে করেন কিনা এসব ঘটনাগুলো। আমি ক্রাইম ফিগারস কি বলে দেখেন না, ক্রাইমস ফিগার তো বলে যে আমাদের ক্রাইম সিনারিও আমরা যথেষ্ট কন্ট্রোলে আনতে পেরেছি। ক্রাইমের যে ফিগারটা একটা আপনার চিন্তা করতে হবে যে এটা একটা পোস্ট রেগুলেশন সিচুয়েশন, বিপ্লবোত্তর। আপনি যে কোনো দেশে বিপ্লবোত্তর সিচুয়েশনগুলো দেখেন পুরো পৃথিবীতে কি ভয়ঙ্কর একটা সময় যায়, আমরা সেই জায়গায় একটা স্ট্যাবিলিটি ফিরে এসছি, আমরা সেইটা বলছি। আর উনি যেটা বলছেন যে আমরা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমরা প্রচ্ছন্ন প্রত্যক্ষ কোথাও কোনো মব বা বিশৃঙ্খল জনতা কোনো ধরনের ক্রাইম এটা আমরা বরদাস্তি করছি না। আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অ্যারেস্ট আছে এবং খুব কুইক অ্যারেস্ট আছে। এমন না যে আমরা 10 দিন পরে যে অ্যারেস্ট করছি, খুব কুইকলি অ্যারেস্ট। আপনি নগরে দেখেন এই যে রেপের কেসে অলমোস্ট এভরিওয়ান ইজ অ্যারেস্টেড। আপনি ইয়েতে দেখেন এই যে মাগুরায় যে রেপ কেসের ক্ষেত্রে যেই কয়জন ছিলেন আমরা প্রত্যেককে খুব দ্রুত অ্যারেস্ট হয়েছে। বা এই যে সোহাগের যে মৃত্যুটা, সেখানে দেখেন আমরা 5-6 জনকে অলরেডি অ্যারেস্ট করেছি, বাকিগুলো আমরা আশা করছি খুব দ্রুত অ্যারেস্ট হবে। আরেকটি প্রসঙ্গ শফিক ভাই, সেটা হলো যে নানা জায়গায় আমরা দেখছি যে কোনো একটি অপরাধীকে চাঁদাবাজের দায় হোক কিংবা অন্য কোনো ঘটনার দায় হোক, তাকে পুলিশ আটক করলে সেখানে থানা ঘেরাও করে তাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনায় কি আসলে সরকার যথেষ্ট পদক্ষেপ নিতে পারছে? কারণ আমরা সম্প্রতিও এরকম ঘটনা দেখেছি এবং প্রতি মাসেই এমন দুটি একটি করে ঘটনা ঘটছে। এই ঘটনাটা ঘটার মূল কারণ হচ্ছে যে বিপ্লবোত্তর যে একটা অনেকে ভাবছেন যে পুলিশের কনফিডেন্স তো লো। আমি যদি পুলিশকে যে ঘেরাও করি বা আমরা ছিনিয়ে আনতে যাই, পুলিশ তো আমাকে গুলি করবে না, এই ধরনের একটা চিন্তা অনেকের মধ্যে আছে। কিন্তু যারা ছিনিয়ে নিচ্ছে তাদেরকে কি আবার সরকার আইনের আওতায় আনছে? অনেকেই আইনের আওতায় আসছে নাকি রাজনৈতিক প্রেসারের কারণে? যেহেতু বেশিরভাগই আসলে আমরা মনে করি যে রাজনৈতিক প্রেসার অতটা নাই, আমরা মনে করি না সেরকম। বাট আমরা মনে করি যে একটা বিপ্লবোত্তর যখন আমরা একটা সমাজ গঠন করব, বিপ্লবোত্তর সময়ে সবাই আমরা একসাথে যদি কাজ না করি তাহলে কাজগুলো ডিফিকাল্ট হয়ে যায়। কাজগুলো সবাই একসাথে করতে হয়। আমরা সবাই আপনি দেখেন শেখ হাসিনার মন্ত্রীরা কি বলেছিল যে যদি আওয়ামী লীগ পড়ে যায়, গভর্নমেন্ট পড়ে যায়, তাহলে 5 লক্ষ লোকের মতো খুন হবে। এটা হয়েছে? হয় নাই। এটার জন্য কি আমরা কৃতিত্ব দাবি করছি? আমরা একা না, সবাই এটার জন্য, আমরা পুরো সোসাইটি, আপনি, আমি, বিএনপি, জামাত, এনসিপি, মানে তখন তো বৈষম্য বিরোধী ছাত্র বা অন্য কমিউনিস্ট পার্টি, সমস্ত পার্টি, গণসংঘের গণ অধিকার আন্দোলন, জোনায়েদ সাকির পার্টি, সবাই মিলে আমরা সোসাইটিতে এইটা নিয়েছিলাম যে না, আমরা কোনো ধরনের কোনো রিভেঞ্জ কিলিং অ্যালাউ করব না, বা এইটার ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে যাব। বা দেখেন পুলিশ 7-8 দিন পুলিশ আসেই নেই রাস্তায়। ট্রাফিক পুলিশের কাজটা কে করেছে? আমি, আপনি, আপনার ছেলেরা এই কাজটা করেছে, যার এই কাজটা করার কথাই না। তো আমরা তো মনে করছি যে এইটা যদি থাকে, এই স্পিরিটটা যদি থাকে, আমরা আস্তে আস্তে যাও বা 2-1টা এগুলো হচ্ছে সেগুলোও থাকবে না, এই সমস্ত বিচ্ছিন্ন ঘটাও ঘটবে না। এ প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন সেটা হলো যে উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছে যে
মব জাস্টিস কোনোভাবেই সরকার বরদাস্ত করে না। আর সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেগুলো আসলে সরকার কিংবা সরকারি দলের সেগুলোর সাথে সম্পৃক্ততা নেই। সরকারি দল বলতে উনি আসলে কাকে না বোঝাচ্ছেন? না, এটা সরকারি দলের বিষয় না। আমাদের সরকারি দল তো সব দলই আমাদের সরকারি দল। বিএনপি কি সরকারি দল না? এই কি আমার সরকারি না? জামাত সরকারি দল না? এনসিপি কি? সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে তো আমাদের আসলে আমরা মনে করি যারাই জুলাই এই গণ আন্দোলনে ছিল সবাই সরকারি দল, সবাই আমাদের অংশীজন। আমরা তাদের সাথে নিয়মিত বসে তাদের কনসেনসাস কমিশনের সাথে তাদের যে বৈঠকে আমরা ফ্যাসিলিটেট করছি যাতে আমরা একটা পলিটিক্যাল সেটেলমেন্ট খুব দ্রুত করতে পারি। আমরা মনে করি এরা সবাই সরকারি দল। জি, আমরা কাউকে বাদ দিচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। অনেকের জনমনে আসলে এই প্রশ্নটা ছিল, এটা কি আসলে এনসিপি কে বুঝিয়েছে কিনা? এনসিপি কে কেন বুঝাবে? আমাদের আপনি যদি এটা এনসিপির, অনেকে বলেন যে দুইজন স্টুডেন্ট লিডার আমাদের এখানে আছেন তারা বুঝিয়ে, তারা তো এনসিপি করেন না। জি, অসংখ্য ধন্যবাদ এই পরিষ্কার করার জন্য। একটু কূটনীতির দিকে যাই, সেটি হচ্ছে যে আমরা সম্প্রতি পত্রপত্রিকা এবং খুবই এভিডেন্সিয়াল রিপোর্টে দেখেছি যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশে এবং শেষ কয়েক মাসে প্রায় 1.5 লাখ মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এখানে দুটি প্রশ্ন, একটি হচ্ছে ভারতও কিছু রোহিঙ্গা পুশিং করছে এবং বর্ডার ক্রস করে আসছে। এইটা আসলে রোহিঙ্গার যে সংকটের সমাধান আমরা গত মার্চ মাসে অ্যান্টোনিও গুতেরেস এসেছিলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্পে, তারপর যে স্বপ্নটা আমরা বুনেছিলাম সেটা কি আসলে পুরোপুরি বিফলে গেল কি? এটা ইউএনএইচসিআর যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছে সেটা হচ্ছে 18 মাসের স্ট্যাটিস্টিক্স, এটা একদিনের না। মানে 18 মাসের মধ্যে আমাদের সময়ের 10 মাসের মতো, আর বাকিটা হচ্ছে 8 মাস আগের আমলের সময়। এই 18, আপনি যদি দেখেন গুগল করেন দেখবেন যে 18 মাসের স্ট্যাটিস্টিক্স। এই 18 মাসে 1.5 লাখ রোহিঙ্গা এসেছে। ওইখানে একটা ভোলাটাইল একটা সিচুয়েশন, ভয়ঙ্কর রকমের একটা ভোলাটাইল সিচুয়েশন। সেই সিচুয়েশনের সেই একটা মানে এই সিভিল ওয়ারের মাঝখানে পড়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী। আরাকান আর্মি একটা বুদ্ধিস্ট, মেজরিটি বুদ্ধিস্ট একটা গ্রুপ, আর ওদিক দিয়ে হচ্ছে মায়ানমার গভর্নমেন্টের যে মিলিটারি, এরাও মেজরিটি বুদ্ধিস্ট। তো এদের মাঝখানে পড়ে গেছে রোহিঙ্গা জনগোষ্ঠী, যারা মোস্টলি হচ্ছে মুসলমান। এর মাঝখানে পড়ে গেছে। এখন এরা তো অনেক এমন হচ্ছে যে এমনই যুদ্ধ, ওইখানে খাবারের সাপ্লাইটাও ঠিক মতো নাই। তো এরা এখন না পারতে এখানে এসে পড়ছে। আমরা কি না করব? নিশ্চয়ই জানেন যে মানবিক করিডোর নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। আমরা কি আসলে বর্ডারটা ফ্রি রেখেছি নাকি বর্ডারের মানে ফাঁক দিয়ে তারা ঢুকছে? আসলে পরিস্থিতিটা কি? এটা বাংলাদেশের সাথে ওই পাশে তো জানতে বর্ডারের ওদের তো কেউ নাই। আমার তো 290 কিলোমিটারের মতো বর্ডার। আমি 290 কিলোমিটার প্রতিটা ইঞ্চি তো আমি দিতে পারবো না, কি জানো, প্রোটেকশন দিতে পারবো না। ওইটার জন্য আমার লোক বলো নাই। ফলে যেই জায়গাটা একটু পোরাস আছে, খালি আছে, সেই জায়গা দিয়ে তারা ঢুকছে। এখানে আমাদের আসলে করার খুব যে বেশি, এরকম একটা প্রেশার করলে আপনি আবার যখন এসে পড়ে তখন তো আপনি এই লোকগুলো সিভিল ওয়ার থেকে পালিয়ে আসছে, মৃত্যু জানকে হাতে নিয়ে আসছে এখানে, তাকে আবার আমি কি বন্দুকের নলে বলতে পারি এই তুমি পাশে চলে যাও? এটাও তো বলা যায় না। তার মানে মার্চ মাসে আসলে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে সফর, জাতিসংঘের মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্পে সফর, একটা জিনিস যেটা হয়েছে যে পরিস্থিতিটা আসলে মানুষ যেটা ভাবছিল যে রোহিঙ্গা সংকটের সমাধান হবে এবং আগামী বছর গিয়ে তারা ঈদ করতে পারবে নিজ দেশে, সেটা কি আসলে আশাবাদী তো সব সময়, আমরা সব সময় এটার আশাবাদী। আমরা আশাবাদী কেন? কারণ হচ্ছে আমাদের সাথে মায়ানমারের একটা টকস হয়েছে বিমস্টেকে। এই প্রথমবারের মতো মায়ানমারের যিনি ওদের এখন মিলিটারি হুন্তা লিডার এবং ওদের যে প্রেসিডেন্ট, মিলিটারির আগে জেনারেল মিং অং লাই, তার সাথে কথা হয়েছে। ওদের ফরেন মিনিস্টার আর আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ফরেন মিনিস্টার নিজে একজন লেফটেন্যান্ট জেনারেল, তারা একটা প্রেস কনফারেন্সে একসাথে বলেছেন যে 1,80,000 রোহিঙ্গা দে থিঙ্ক দ্যাট দে আর ফিট টু রিটার্ন টু মানে তারা স্বীকার করছেন এবং ফর দি ফার্স্ট টাইম তারা বলছে যে এরা আসলে রোহিঙ্গা। কিন্তু ফলে আমরা দেখছি যে কিছু তো ডেভেলপমেন্ট হয়েছে, যেটা খুবই পজিটিভ। কিন্তু এখন রাখাইন স্টেটের যে পরিস্থিতি সেটা তো আসলে নিয়ন্ত্রণে মূলত আরাকান আর্মি। আপনাদেরকে আরাকান আর্মির সঙ্গে কোনো ধরনের? আমাদের আরাকান আর্মির সাথেও আমাদের কথা হচ্ছে, আমরা অস্বীকার করছি না, আমাদের সাথে কথা হচ্ছে। আমরা মনে করি তারা সেখানে এইটা যদি ওখানে একটা রাখাইনের যদি একটা পিসফুল সেটেলমেন্ট হতে হয়, সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়েই পিসফুল সেটেলমেন্ট হতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আরেকটি সীমান্তের ঘটনায় আলোকপাত করতে চাই। সেটা হলো শুক্রবার এবং শনিবার দুজন সীমান্তে হত্যার শিকার হয়েছেন
এবং সেই শিকারের আমি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতি খোঁজার চেষ্টা করছিলাম, সরকারের পক্ষ থেকে বিবৃতি খোঁজার চেষ্টা করছিলাম, কোনো ধরনের প্রতিবাদ আমরা এ দফায় দেখিনি, যেটি আসলে আগস্টের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর করা কতগুলো প্রতিবাদ করেছিল সীমান্ত হত্যার বিষয়ে, সেটি এ দফায় আমরা দেখলাম না এবং 2টি ওয়ার্কিং ডে পার হয়ে গেছে। এটার কি কোনো কারণ আছে কিনা? একই সঙ্গে জুড়ে দিচ্ছি, অনেক সময় যেটা হয় যে কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদটা চলে যায়, অনেক সময় স্টেটমেন্ট আমরা দেইও না, এগুলো হয়। কিন্তু আমরা এটা আমি জানবো যে কেন আমাদের এটা প্রতিবাদটা আসেনি, আমি দেখবো এটা। বাট আমরা আমার মনে আছে যখন প্রফেসর ইউনূস শ্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বললেন ইয়েতে, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে বিমস্টেকের মিটিংয়ে, উনি কিন্তু প্রথম যে ইস্যুটা উঠিয়েছেন এটা ছিল ফার্স্ট ইস্যু। এবং উনি খুব একটা বললেন যে মানে যখন বাংলাদেশের বর্ডারে কাউকে গুলি করা হয়, এই গুলিটা মনে হয় যে আমার বুকের উপরে পড়ছে, উনি এভাবে বলেছেন। তা আমরা আশা করব যে এইটা বন্ধ হবে। এটা খুবই ইনহিউম্যান, আনফর্চুনেট একটা বিষয়, এটা বন্ধ হবে। আমরা বারবার প্রোটেস্ট করেছি এবং আমরা আমাদের প্রোটেস্ট অব্যাহত থাকবে। একই সঙ্গে এই প্রশ্নটা করছিলাম কারণ হচ্ছে যে ভারতের সঙ্গে কি আমরা সম্পর্ক একটু মানে স্থিতিশীল করতে কিংবা স্বাভাবিক করতে আমরা একটু সফট ওয়েতে আগাচ্ছি কিনা? কারণ প্রধান উপদেষ্টা নিজেও ভারতের প্রধানমন্ত্রীকে আম পাঠাচ্ছেন এমন একটি, এটি কি কূটনীতির অংশ নাকি? আগে পাঠানো হয় নাই, পাঠানো হয়েছে, পাঠাই নেই, কি জন্য আমরা কি ইলিশ পাঠাই নাই? দেখেন, ইন্ডিয়া সারা জীবন আমার নেইবার থাকবে, আমাদের সম্পর্ক অবনতি হোক উন্নতি হোক যাই থাকুক, আমি তো ইন্ডিয়াকে ফেলতে পারবো না, আবার ইন্ডিয়াও আমাকে ফেলতে পারবে না। পারবে? ইন্ডিয়া তো নতুন করে একটা দেশকে আমদানি করে এনে আমার পাশে বসাতে পারবে না, আবার আমিও সেই একই কাজ করতে পারবো না। তো আমাদের এই পারস্পরিক এটা সম্পর্ক, তো এটা হৃদ্যতা তো রাখাটা তো সবার জন্যই বেটার। এটা এমন না যে আমি তার সাথে এখন নতুন করে আবার সফট হচ্ছে, এগুলো না। আমাদের সাথে এই সম্পর্কটা তো সবসময় ছিল। কিছুদিন আগে আমাদের অ্যাম্বাসাডার মমতা ব্যানার্জির সাথে দেখা করেছেন না? অথচ আপনারা জানেন যে মমতা ব্যানার্জি তিস্তা ওয়াটারের ক্ষেত্রে কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা কিন্তু তার কাছ থেকে এসে তো আমরা কি তাকে কি তার সাথে কি আমাদের এই এখানে উনি বাংলা স্পিকিং একজন লিডার, তো তার সাথে তো আমাদের একটা সম্পর্ক আছে, সেটা তো আমরা রাখি। তার মানে এটা আসলে ডিপ্লোমেসিরই পার্ট। এটা ডিপ্লোমেসি কি, এটা পার্ট অফ, আমরা তো মানে আমাদের সাথে ইন্ডিয়ার তো একটা শেয়ার্ড হিস্ট্রি আছে, লিঙ্গুইস্টিক আছে, কালচারাল সম্পর্ক আছে। আমাদের যিনি জাতীয় সঙ্গীত লিখেছেন তাদেরও তো জাতীয় সঙ্গীত একই জনই লিখেছেন। জি, পরবর্তী প্রসঙ্গটা আসলে কূটনীতি রিলেটেডই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যুগান্তর সহ ইত্তেফাক সহ কয়েকটি পত্রিকা আসলে খবর প্রকাশ করেছে যে বাংলাদেশিদের জন্য বিদেশে ভিসা পাওয়া খুব জটিল হয়ে পড়ছে এবং তুরস্ক এবং ভারত তো আগে ছিল এবং পাশাপাশি তুরস্ক, লাওস, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গত অক্টোবরে বাংলাদেশ ভিজিট করে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়ার জন্য বাংলাদেশিদের ভিসা পাওয়া খুবই জটিল হয়ে পড়েছে। এটার কারণটা আসলে আমরা যে এই রিপোর্টগুলো দেখছি খুবই অ্যানেকডোটাল এভিডেন্সের উপরে, মানে কেউ কিন্তু ডেটা দিতে পারেনি। ডেটা দিয়েছেন যে আমার প্রতি মাসে আমার বিদেশে এতজন যেত, এটা ডিক্লাইন করে এত হয়েছে। আমি জবের ইয়েটা বাদিয়ে দিলাম, যারা জব নিয়ে যাচ্ছে দ্যাটস এ ডিফারেন্ট থিং। যারা নর্মাল বাংলাদেশের থেকে বিদেশ যাচ্ছেন তার তো একটা এয়ারলাইন্সগুলোর থেকে একটা ডেটা পাওয়া যায়। তো এয়ারলাইন্সগুলো আমি যদি এই রিপোর্টটা করতাম, আমার বসটা ফার্স্টে বলতো যে ডেটাটা কই, তুমি যে এটা বলতেছো যে এটা সাবস্টেন্সিয়াল ডিক্লাইন করেছে, তাহলে বাংলাদেশের থেকে কয়টা ওভারসিজ ফ্লাইট যায়? ধরেন বাংলাদেশের উইকলি ওভারসিজ ফ্লাইট যাচ্ছে ধরেন 95টা, হ্যাঁ, এবং আপনার মাস শেষে আপনার টোটাল ফ্লাইট হচ্ছে হলো এতগুলো ইনওয়ার্ড ট্রাভেলার এত, আউটওয়ার্ড ট্রাভেলার এত। তো ওইটার ডেটা নিলেই তো আমি বুঝবো যে আমার আসলে খুব ম্যাসিভ ডিক্লাইন হয়েছে কিনা। এটা আসলে আপনি দেখেন, আপনি রিপোর্টগুলো পড়েন, আমি জাগো নিউজের একটা রিপোর্ট পড়লাম, আমি কোনো ডেটা পাই না, বরঞ্চ উনি রিপোর্টার অনেক বেশি এমফাসিস দিচ্ছেন ইন্ডিয়ার উপরে। আর ইন্ডিয়া কেন আমাদের এখন ভিসা দিচ্ছেন এটা আমরা সবাই তো মালয়েশিয়ার যে বিষয়টি, তুরস্কর যে বিষয়টি, মালয়েশিয়া তুরস্ক আসলে এটা হচ্ছে কিনা আপনারা, আমার মনে হয় যে আপনারা একটু ইয়ে করেন। ইয়ের কথাও বলছেন, থাইল্যান্ডের কথাও বলছেন। থাইল্যান্ডে আমি তো জানি যে তারা প্রতি কি দিন 400 টাকা করে ভিসা দেওয়ার কথা, বা ওইটা হচ্ছে। আমার মনে হয় যে এই জিনিসগুলো সত্যিকার অর্থে এটা কিন্তু খুব পাওয়া যায়। যদি এরকম হয় যে না
বাংলাদেশের মানুষগুলো বিদেশে যেতে পারছে না, তাহলে তো এয়ারলাইন্সগুলো তো তাদের কমায় দিবে যে না আমি সপ্তাহে, মানে এমিরাস সপ্তাহে 14টা ফ্লাইট অপারেট করে, এমিরাস কেন তাহলে 14টা ফ্লাইট অপারেট করবে, এমিরাস তখন 10টা করবে। জি, আরেকটি বিষয় প্রসঙ্গ এসেছে, সেটি হলো যে যুক্তরাষ্ট্র অর্থাৎ ট্রাম্প প্রশাসনের যে 35% শুল্ক আরোপ বাংলাদেশের প্রতি 14টি দেশের উপর করেছে এবং এক একটি দেশের উপর 1% করেছে, বাংলাদেশের উপর 35% করেছে, যেটি আসলে আমাদের যেগুলো কম্পিটিটিভ নেশন আছে যেমন ভিয়েতনাম, তাদের উপর 20%, আমাদের উপর 35%। এই বিষয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে ক্লিঞ্চ হয়েছে, শেষ হয়েছে ভিয়েতনামের ডিলটা, আপনি শিওর? আপনি কালকে ফাইন্যান্সিয়াল টাইমসটা পড়েছেন? ফাইন্যান্সিয়াল টাইমসে আপনি দেখেন ভিয়েতনামের উপরে একটা বড় রিপোর্ট আছে, ওরা বলছে যে 20% বা 40% নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে, এবং এটা যদি হয় সেটা নিয়ে ভিয়েতনামের বিজনেসম্যানরা এটা নিয়ে কথা বলছেন। তারা বলছেন যে ওনারা তাড়াহুড়ো করছেন না, পুরো পৃথিবীর 190টার উপরে দেশ ইউএসের সাথে ট্রেডিং করে, তার মধ্যে মাত্র 2টা দেশ তার সাথে, যদি ভিয়েতনামকে আমি ইনক্লুড করি তাহলে 2টা দেশ তার সাথে, আপনি ওই ভিয়েতনামের ওই রিপোর্টটাতেই আছে, 2টা দেশ সোফার একটা ডিল করতে পেরেছে, বাকি কেউ তো এখনো ডিল করতে পারে নাই। এটা ইউরোপিয়ান ইউনিয়নই বলেন বা কানাডা বলেন বা ইউকে বলেন বা মেক্সিকো, যারা একদম খুব ইউএসএ সবচেয়ে কাছের বন্ধু, সারা জীবনের পরীক্ষিত বন্ধু, যাদের সাথে নিয়ে এসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করেছে, বড় বড় যুদ্ধে যখন দেখেন ইউএস কারকে কোন কোন দেশের, ইরাক ওয়ারে কারা কারা যে ইউএসের সাথে যুদ্ধ করেছে, বা এইবার এই যে যখন সাথে টেনশন হচ্ছিল ইসরায়েল ইরান টেনশনের সময় আপনি দেখেছেন কারা, তো তাদের সাথেই তো এটা ক্লিঞ্চ হয় নাই। অস্থির হওয়ার কিছু নাই, এই জিনিসগুলো আপনি তাড়াহুড়ো করে যদি আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়, জি ঠিক না? আর ভিয়েতনামের ইকোনমি আপনার বুঝতে হবে, আর আমার ইকোনমি বুঝতে হবে। আমার ইকোনমি আর ভিয়েতনামের ইকোনমিতে নেই, ভিয়েতনামের পুরো গ্রোথটাই হচ্ছে ইউএসকে ঘিরে, ঠিক আছে? ইউএস এর সাথে ভিয়েতনামের ট্রেড ডেফিসিট 123 বিলিয়ন ডলার, আর আমার সাথে $7 বিলিয়ন। আমি আরও 50 বিলিয়নের মতো আমি এক্সপোর্ট করি, তার মধ্যে 41-42 বিলিয়ন ডলার আমি করি অন্যান্য মার্কেটে। আমার তো শুধুমাত্র ইউএসকে দেখলে তো হয় না, আমার তো অন্যান্য দেশের চিন্তাটাও আমার মাথায় আনতে হয়। এই প্রসঙ্গটা আসলে এই কারণে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আসলে বিশ্ব নেতৃত্বের অনেক ভালো সম্পর্ক, এটা বিশ্ব নেতৃত্বের সাথে যুক্তরাষ্ট্রের সাথে ইউকের কত ভালো সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর চেয়ে তো কারো ভালো, মেক্সিকো আর কানাডার চেয়ে তো ভালো সম্পর্ক কারো নাই, তারা তার নেইবার, একদম জাস্ট লাগোয়া নেইবার, এমন না যে একটু দূরের নেইবার, তাও তো না, কাছের নেইবার, তারাই তো আপনি তাদের সাথে কত 30%, 35% দিয়ে দিয়েছে, ঠিক না? অসংখ্য ধন্যবাদ শফিক ভাই। এবার একটু দেশের রাজনীতি প্রসঙ্গে আসি, সেটি হলো যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা আলোচনা করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বসছে। আসলে সংস্কারের যে প্রস্তাবগুলো সেটা আসলে বাস্তবায়ন হওয়ার প্রক্রিয়াটা কি? আমি এটা প্রশ্নটা এই কারণেই করছি কারণ ইতোমধ্যেই এনসিপির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র এই সময়ের মধ্যে না হলে 3 আগস্ট এনসিপি নিজেরাই ঘোষণা দিবে। আসলে সেই প্রক্রিয়া কতদূর, এই বিষয়ে আমাদের একটু আলোকপাত করবেন এবং দিলে হলো কেন? দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র আর একটা হচ্ছে জুলাই সনদ। আপনি ঘোষণাপত্রের কথা বলছেন, ঘোষণাপত্রের ক্ষেত্রে যে একটা ড্রাফট করা হচ্ছে সেটা সবগুলো পার্টির সাথেই শেয়ার করা হবে, এটা ঘোষণাপত্র, এবং আমরা আশা করব যে তো পার্টিগুলো খুব দ্রুত যাতে এটার উত্তরটা দেন। সেটা কি 3 আগস্টের আগে হবে এটা, এবং তারা যদি খুব দ্রুত উত্তরটা দেন তাহলে 3 আগস্টের মধ্যে হবে। এগুলো কোনো কিছুই আমরা তাড়াহুড়ো করতে চাই না। তাড়াহুড়ো করার একটা সমস্যা কি, তাতে যদি একটা পার্টি বা অন্য অনেক বৃহৎ একটা অংশ মনে করে যে তাদের ডিজায়ারটা রিফ্লেক্ট হয় না, এমন একটা ঘোষণাপত্র আসবে যে ঘোষণাপত্রে সবাই বলবে যে আমরা সবাই বিজয়ী হয়েছি, সেটা হবে হলো ট্রু ঘোষণা। শফিক ভাই, এই যখন আসলে ঠিক তেমনি জুলাই সনদের ক্ষেত্রেও একই, জুলাই সনদ বা জাতীয় সনদ যেটা হবে সেক্ষেত্রে তো কনসেনসাস কমিশন সমস্ত পার্টির সাথে কথা বলছে। আপনি অবাক হবেন না, আপনি যে যদি দেখেন এই যে ফরেন সার্ভিস একাডেমিতে যেটা, আপনি যা দেখবেন যে একটানা মিটিং হচ্ছে, সবাই ওই মিটিংয়ে থাকছেন, খুব হৃদ্যতাপূর্ণভাবে মিটিং হচ্ছে এবং প্রতিদিনই কিছু না কিছু ব্রেক থ্রু হচ্ছে। কালকে আপনি দেখেন চিফ জাস্টিস এর বিষয়ে কিভাবে নিয়োগ পাবেন সেটা নিয়ে একটা ব্রেক থ্রু আসছে না, আর একটা কি যেন বিষয়েও ব্রেক থ্রু এসছে। তো এইগুলো আবার আরও কিছু কিছু ইস্যু এখনও আছে, কিন্তু প্রতিদিনই আমরা কিছু না কিছু ব্রেক থ্রু পাচ্ছি এবং দ্যাট ইজ মানে বিগ ডিল আমরা বলি। শফিক ভাই,
31 ডিসেম্বর যখন আসলে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আসলে ঘোষণা করতে চাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তখন আসলে সরকারের পক্ষ থেকে এক ধরনের এটি স্থগিত করে দেওয়া হয়েছে, কিংবা বলা যায় বাধা দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে আপনারা বলেছিলেন যে মানে সবার সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে খুব দ্রুত হবে। 7 মাস প্রায় পার হয়ে যাচ্ছে, এবং আসলে এনসিপি বলতে গেলে তারা এটি যেহেতু তাদের একটি আকাঙ্ক্ষার জায়গা, তারা এক ধরনের তাদের দেয়ালে পিঠ থেকে গেছে বললেও চলে। তো এত দেরি আসলে হলো কেন? আপনারা কি কোনো ধরনের রাজনৈতিক দলের মানে সমর্থনের অভাব দেখছিলেন, কিংবা কোনো ধরনের সহযোগিতার অভাব দেখছিলেন? দেয়ালে পিঠ কার ঠিকছে? কারো দেয়ালেই পিঠ ঠিকছে না, সবাই ভালো আছেন। তা আমরা এটা তখন যেটা হয়েছে যে ওইটা আমরা আশা করছিলাম যে এটা একটা কনসেনসাসের ভিত্তিতে হবে, সমস্ত পার্টিগুলো থাকবেন, কেননা যারা জুলাইতে সবাই ছিলেন আওয়ামী লীগ ছাড়া, হ্যাঁ যারাই ছিলেন আমরা সবাইকে একসাথে নিয়ে এটা করতে চাচ্ছিলাম। তো তখন এই কনসেনসাসের অভাব ছিল। এখন আমাদের একটু টাইম, এর মধ্যে যেটা হয়েছে যে ওনারাও তো আগে তখন স্টুডেন্ট লিডার ছিলেন, তারপর ওনারা এনসিপি করেছেন, নতুন পার্টি করেছেন, তা ওনারাও তো অনেক দূর এগিয়েছেন। তো আমরা আবার সবাইকে নিয়ে বসছি, আমরা একটা ড্রাফট তৈরি হচ্ছে, ড্রাফটটা সবার সাথে শেয়ার করা হবে এবং আশা করা যায় দেয়ার উইল বি সাম কনসেনসাস। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিশেষ করে জামায়াত ইসলামী এবং এনসিপি তারা একটি বিষয়ে একটু তাদের মন খারাপ হয়েছিল যে আপনারা যখন লন্ডনে গেলেন, প্রধান উপদেষ্টা যখন তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন, তখন আপনারা জয়েন্ট প্রেস ব্রিফিং করেছেন। এটা আসলে আপনাদের যে গত 10-11 মাসের পথ চলা, সেখানে আসলে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আপনারা জয়েন্ট প্রেস ব্রিফিং করেননি, সেটা আপনাদের প্রয়োজন কেন হলো? এটা যেহেতু লন্ডনে গিয়েছেন, বিষয়টা তো লন্ডনে, ওনার সাথে আমাদের দেখাটা হয়েছে লন্ডনে। আর যেটা হচ্ছে যে আমরা ওইখানে যেটা কনসেনসাসে এসে সেটা যাতে এটা নিয়ে যাতে কোনো ধরনের কনফিউশন না তৈরি হয়। অনেক সময় লিখিত জিনিস দিলে হয় কি যে কনফিউশনটা থাকে না, হ্যাঁ কেউ এটাকে ম্যানুপুলেট করতে, অনেক সময় হয় যে লন্ডন থেকে ঢাকার মধ্যে মানে একদম ঢাকায় অনেকে অন্যভাবে এই জিনিসটাকে ইন্টারপ্রেট করেন। এটা নিয়ে যাতে কোনো কনফিউশন তৈরি না হতে পারে সেই জন্যই এটা লিখিত একটা স্টেটমেন্ট। কিন্তু সেটার জন্য কি আরো বড় কনফিউশন তৈরি হয়ে গেল না রাজনৈতিক দলগুলোর মধ্যে? না, আমার মনে হয় না। আমরা তো খুব যে পলিটিক্যাল পার্টিগুলোকে আমরা তো বলেছি, এবং তারা তো খুব যে এটা নিয়ে আর বেশি দূর প্রোটেস্ট করেছেন আমরা তো। এটা কি আসলে খুব মানে আউটস্ট্যান্ডিং একটা ঘটনা বলা যায়? কারণ এটি আসলে আউটস্ট্যান্ডিং ঘটনা পৃথিবীর প্রত্যেকটা বসুর দেশে আছে। আপনি দেখেন অপোজিশনের সাথে রুলিং পার্টির এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়, জয়েন্ট বিবৃতি হয়, এটা এমন কিছু না। আপনার সাথে আমার একটা মনের মিল হলো, আমরা এটা আপনি একরকম কথা বললে আমি একরকম কথা বললে তখন হয় কি এক ধরনের কনফিউশন তৈরি হয়। বেটার হচ্ছে আমি আর আপনি আজকে ডিসাইড করলাম যে আমি আর আপনি এই কথাটা বলবো, সেটা তখন একসাথে বললে হয় কি কনফিউশন থাকে না, সবাই বলে যে এই জায়গাটা এক ধরনের ঐক্যমত্য রিচ হয়েছে। এই জি, আপনার কাছে আমার আজকের শেষ প্রশ্ন সেটি হলো যে মানে আপনি আগে একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন, এবং সেই জায়গা থেকে আসলে আপনারা নতুন সাইবার নিরাপত্তা অধ্যাদেশ, সাইবার সুরক্ষা অধ্যাদেশ আপনারা জারি করেছেন, এবং দফায় দফায় সেটি আসলে এডিট করা কিংবা পরিমার্জন পরিবর্ধন করেই করেছেন। তারপরেও আসলে মানে এটি আসলে অনেক দূর আগেকার যে আইনগুলো সেখান থেকে আসলে অনেকটাই অগ্রগতি হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এখানে 35 ঘ যে অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে যদি পুলিশ মনে করে যে কোনো ব্যক্তি এ আইনের অধীনে অপরাধে লিপ্ত হয়েছেন বা হচ্ছেন, তাহলে তাকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা যাবে। এই বিষয়টাকে আসলে আগের সঙ্গে কিছু এটা আমি আবারও বলি, এইটা যখন কনসালটেশন হয়েছে, এটা কিন্তু সমস্ত লোকের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপের সাথেও আমরা কনসাল্ট করেছি। এমন কেউ নাই যে যার সাথে কনসাল্ট করা হয় নাই। অনেকবার এটা ড্রাফট চেঞ্জ করেছে, যখন সবাই বলেছেন ওকে দিস ইজ গুড, তখন আমরা এটাকে করছি। আমার মনে হয় না এটা কোনো মেজর ইস্যু। তাহলে তো যারা আমাদের দেশে যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তারা তো এটা নিয়ে একদম ধরে থাকতেন, বলতেন যে না এটা আপনারা এটা করতে পারেন। আমি যদি একটু মানে হিউম্যান রাইটসে যারা কাজ করেন তাদের মধ্যে অন্যতম ইফতেখারুজ্জামান, ডক্টর ইফতেখারুজ্জামান টিআইবি, তিনি কয়েকটা বিষয় আসলে দুটি বিষয়ে বেসিক্যালি পয়েন্ট রেজ করেছেন। আমি তার আগে আসলে আপনার কাছে জানতে চাই যে সাইবার সুরক্ষা কাউন্সিল কি আপনারা গঠন করার একটা অধ্যাদেশে রেখেছেন কিনা? এটা হতে পারে, সেখানে প্রধানমন্ত্রী আসলে সেই কাউন্সিলের প্রধান ব্যক্তি বা প্রেসিডেন্ট প্রিসাইড ওভার করবেন, এরকম হতে পারে। এটা এমফাসিসটা তার উপর যদি প্রধানমন্ত্রী আসলে সাইবার সিকিউরিটি বা কাউন্সিলের মানে প্রধান হন, সেক্ষেত্রে কি আসলে মত প্রকাশের স্বাধীনতা সরকারের দিকে এটা প্রয়োগ যতক্ষণ না হবে আপনি কিভাবে আগে স্পেকুলেট করা তো ঠিক না। আপনার তো আগে দেখতে হবে যে উনি আসলে ওনার পাওয়ারটা অ্যাবিউজ করছেন কিনা।
এটা ওনাকে ওই জন্যই রাখা হয়েছে যাতে এই জিনিসটা যাতে সিরিয়াসলি দেখা হয়। আপনি তো ভাবছেন যে আপনি এটা চিন্তা করছেন যে এটা ভায়োলেট হতে হবে, আর আমরা এইখানে চিন্তা করা হয়েছে যে এই জিনিসগুলো বাংলাদেশে হিউম্যান রাইটসের ইস্যুগুলো যেন সিরিয়াসলি দেখা হয়, সেই জন্য তাকে ওইখানে রাখা কিন্তু হয়েছে। মানে আমরা যে সংবিধান সংস্কার করতে চাচ্ছি কিংবা যেগুলোই আমাদের পরিবর্তন সংস্কার আনতে চাচ্ছি, তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে প্রধানমন্ত্রীর যে একক কর্তৃত্ব সেটিকে খর্ব করা বা সেটিকে আসলে ডিসপার্স করে ভাগাভাগি করে নেওয়া। সেখানে যদি আসলে কাউন্সিলের প্রধানমন্ত্রী হন, সেখানে তার কর্তৃত্ব তো থাকছে মত প্রকাশের উপরে। আপনি যেই অ্যাঙ্গেলে বলেছেন, আপনি বলছেন যে উনি থাকলে জিনিসটা আরো ক্ষতিগ্রস্ত হবে, আর আমি বলছি যে না, উনি থাকলে জিনিসটা আরো মানে আরো ওয়াকিবহাল হবেন অনেক বিষয়ে। অনেক সময় এমনও হতে পারে যে ওনার অজান্তে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। একটা মন্ত্রী একটা লোককে গুম করে ফেললেন একটা গ্রুপ একটা ইয়েতে, এটা এই যে উনি থাকা মানে ওনাকে আমি আরো অ্যাকাউন্টেবল করা। সেই প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনার মতো হয়, সেক্ষেত্রে তো সংখ্যা সেক্ষেত্রেও থেকে যাচ্ছে। আজকে দেখেন শেখ হাসিনার কি পরিণত হচ্ছে। না, সেটা তো আমরা তো আসলে সিস্টেমগুলো এই কারণে তৈরি করে যাতে চেক এন্ড ব্যালেন্স থাকে। এটা কিন্তু সবাই মেনে নিয়েছেন। কেন মেনে নিয়েছেন? যাতে অ্যাকাউন্টেবিলিটিটা রেস্টোর করে। অনেক ক্ষেত্রে হয় না যে এই মন্ত্রী এটা করছেন, তখন আমরা ধর্ণা দিই প্রাইম মিনিস্টারের কাছে যে আপনারা কিছু করছেন না কেন। এখন উনি যদি এটা প্রধানই হন, তাহলে তো আমার ধর্ণা দেওয়া লাগে না। আমি বলতে পারি যে আপনিই তো এটার প্রধান, এটার দায় তো আপনার, আমি তাকেই তখন অ্যাকিউজ করতে পারি। আমি এটাই আপনি যেভাবে ইন্টারপ্রেট করছেন আমি কিন্তু সেভাবে দেখছি না। আমি মনে করছি দিস ইজ গুড। আপনি মনে করছেন দিস ইজ গুড। সে আবার কিছু সমালোচনা আছে যে এটি আসলে প্রধানমন্ত্রীর কর্তৃত্বে বজায় থাকে। আরেকটি প্রশ্ন আসলে ডক্টর ইফতেখারুজ্জামান তুলেছেন, সেটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। সেটি হলো যে এই সাইবার সুরক্ষা কাউন্সিল যেটা তৈরি হবে, সেখানে সদস্য 25 জন এবং যেখানে তথ্য প্রযুক্তি ও মানবাধিকার বিষয়ক সদস্য রাখা হয়েছে 2 জন, মানে সিভিল সোসাইটি থেকে 2 জন, বাকি 23 জনই মূলত সরকারি কর্মকর্তা। এবং সেই কাউন্সিলে যিনি মহাপরিচালক হবেন তিনিও সরকারি কর্মকর্তা। সব মিলে আসলে কর্তৃত্ব সরকারের হাতেই থাকে। আপনার ব্লেমটা কার উপরে যায়? ব্লেমটা তো গভর্নমেন্টের উপরে। অর্ডারটা কে দেয়? আপনি একজনকে অ্যারেস্ট করলো, এটা তো আপনি করছেন না, এটা গভর্নমেন্ট করছে। ব্লেম তো গভর্নমেন্টের হচ্ছে। পুরোটা তো আপনি গভর্নমেন্টকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, ঠিক না? আমরা কেন এখানে গভর্নমেন্টের বেশি রেসপন্সিবিলিটির কথা বলছি? বিকজ আমি গভর্নমেন্টকে ধরবো, কাঠগড়ায় সে দাঁড়াবে। আমি যদি এখন অনেকগুলো বাইরের থেকে অনেক লোককে নিয়ে আসি, সেই পারপাসটা সার্ভ হয় না। আমার মনে হয় এটা খারাপ কিছু হয় না। না হলে তো এই কনসালটেশনে আমার যেটা মনে হয়, আমি যদি ভুল না করি, আইরিন খান যিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে সেক্রেটারি, উনিও ছিলেন। এখানে বাংলাদেশের এমন কোনো কি যেন হিউম্যান রাইটস গ্রুপ নাই যাদের সাথে এই কনসালটেশনগুলো হয় নাই। আপনি কি তাহলে একবারে মনে করছেন যে অধ্যাদেশটা আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমলে পাশ করলেন, সেটা আসলে মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণ নিশ্চিত করবে? কিন্তু একটা ল পুরোপুরি যখন এফেক্টিভলি এনফোর্স হবে তখন বোঝা যায়। অনেক ক্ষেত্রে একটা ল আপনি করলে ওইটা আসলে ওইটার যে ইম্প্যাক্টটা কি হয় তাৎক্ষণিক বোঝা যায় না। আপনার একটা উদাহরণ দেই, 2002 সালে নারী শিশু নির্যাতন আইন হয়েছিল। হ্যাঁ, তখন এটাকে সবাই ওয়েলকাম জানিয়েছিলেন, সাচ এ বিউটিফুল ল। এর ফলে বাংলাদেশের নারীদের উপরে যেই ধরনের অত্যাচার হয়, শিশুদের উপরে যেই ধরনের টর্চার হয়, সেগুলো থামবে। এটার ফলে এবং এটা এমন কঠিন করা হয়েছিল যে এর ফলে যেই লোক এই আইনের দ্বারা অ্যারেস্টেড হবে তার জামিনও বাদ দিয়ে দেওয়া হলো, যে না, সে জামিনও পাবে না। তারপরে যেটা হলো, সে অপচয়টা, এটার মানে অ্যাবিউজ কিভাবে হয়, যে 2-3 বছর পরে দেখা গেল যে গ্রাম অঞ্চলে যে কোনো কেসই হোক না কেন, ওইটা নারী শিক্ষা উইকিলি শুকিয়ে দেন যে এই নারী শিশু নির্যাতন আইনে ওরে কেস। জি, বুঝতে পেরেছি ব্যাপারটা, বুঝছেন আপনি? আমরা একটা ল তো অবশ্যই গুড ফেইথে করা হয়। জি, অসংখ্য ধন্যবাদ শফিক ভাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।